বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ, পরিচালক হিসেবে 11 বছরের সিন্ডিকেট সহ নানা অভিযোগ, গেম ডেভেলপমেন্টের দায়িত্বে বড় সাফল্য অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়। ভারত সিরিজের জন্য চূড়ান্ত বাংলাদেশ টেস্ট দল, বিসিবি সভাপতির সবুজ সংকেত পেলেই ঘোষণা 14 সেপ্টেম্বর দেশে ফিরবেন হাথুরু সিংহে। সাকিবকে নিয়ে ইতিবাচক শান্ত, আলোচনা হতে পারে ডক্টর ইউনুসের সঙ্গে। এবং উপদেষ্টা ও ফুটবল অনুরাগীদের নিয়ে ডিএফএ সংস্কারের দাবি ক্রীড়া উন্নয়ন পরিষদের। দলীয় প্রভাব মুক্ত হয়ে ফুটবলের উন্নয়নে কাজ করতে হবে সংগঠকদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন সবচেয়ে আলোচিত ও সমালোচিত পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিসিবিতে নিজেই পদত্যাগপত্র জমা দেন সাবেক এই অধিনায়ক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। দায়িত্বে থাকাকালীন ক্লাব পরিচালনায় সিন্ডিকেট, কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সহ বিস্তর অভিযোগ রয়েছে তার নামে। তবে সুজন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকাকালীনই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেটের অন্যতম বড় নাম খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন ধরেই পালন করছেন বিসিবির পরিচালকের দায়িত্ব। তবে সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বড়সড় রদবদল আসে ক্রিকেট বোর্ডে। সরে দাঁড়ান বেশ কয়েকজন পরিচালক। গুঞ্জন ওঠে পরিচালকের পদ ছাড়বেন দেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। 11 বছর দায়িত্ব পালনের পর অবশেষে ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রভাবশালী এই পরিচালক। তার পদত্যাগপত্র গ্রহণও করেছে বোর্ড। লম্বা সময় ধরে বিসিবির একাধিক কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। সবশেষ পালন করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। একই সঙ্গে সামলেছেন ক্রিকেট অপারেশনসের সহসভাপতির পদও। এছাড়া বিভিন্ন সময়ে টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ ও টিম ম্যানেজারের ভূমিকাতেও দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে। দায়িত্ব পালনে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। বিসিবির পরিচালক থাকা অবস্থাতেও আবাহনীর হয়ে কোচিং করিয়েছেন বছরের পর বছর, যা নিয়ে অনেক মহলেই হয়েছে সমালোচনা। চান্ডিকা হাথুরু সিং এর সঙ্গে তার বিরোধ ক্রিকেট বোর্ডে ছিল ওপেন সিক্রেট। সমালোচনা থাকলেও ক্রিকেট বোর্ডে সুজনের সফলতাও আছে। কোচ সুজনের কাছ থেকে বর্তমান জাতীয় দলের অনেকেই দীক্ষা নিয়েছেন। দীর্ঘদিন ধরেই সাবেক এই অধিনায়ক গেম ডেভেলপমেন্টের কমিটির দায়িত্ব পালন করেছেন। ভূমিকা রেখেছেন খালেদ মাহমুদ সুজন। বয়স ভিত্তিক দলগুলোকে বরাবরই নিজ দায়িত্বে দেখভাল করেছেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বোর্ডে তার টিকে থাকা যে কঠিন হবে তা অনেকটাই অনুমিত ছিল। নিজে সরে গিয়ে নতুন কাউকে বোর্ডে আসার পথ করে দিলেন সুজন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ভারতের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত হয়েছে বাংলাদেশ টেস্ট দল। ইতোমধ্যে স্কোয়াড চূড়ান্ত করে বিসিবিতে জমা দিয়েছে নির্বাচক প্যানেল। অপেক্ষা সভাপতির গ্রিন সিগন্যালের। এদিকে ছুটি শেষ করে 14 সেপ্টেম্বর রাতে ঢাকায় ফিরছেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। আর টানা অনুশীলনের পর বুধবার বিশ্রামে ছিলেন সম্ভাব্য টেস্ট স্কোয়াডের সদস্যরা। তবে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। ঐচ্ছিক থেকে দলও গত তাল পাকা ভাদ্রের ভ্যাপসা গরমে টানা অনুশীলন। বুধবার তাই বিশ্রাম দিবস। তবে সবার জন্য নয়, শুধু টেস্ট স্কোয়াডের সদস্যদের। ভারত সফরের দল চূড়ান্ত করতে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এদিন দীর্ঘ বৈঠক হয়েছে নির্বাচক প্যানেলের। ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে আগেই ইঙ্গিত মিলেছে খুব একটা ব্যবচ্ছেদ নয়, হয়তো চেন্নাইয়ের বিমান ধরবেন পাকিস্তানের স্কোয়াডটাই। তবে সেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে কবে। আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। দল ঘোষণার দেরির পেছনে কারণ থাকতে পারে হেড কোচের অনুপস্থিতি। জানা গেছে দেশে ফিরে বিসিবি সভাপতির সঙ্গে বিশেষ বৈঠকে নিজের অবস্থান জানাবেন এই লঙ্কান কোচ। যে বৈঠকের উপরই মূলত নির্ভর করবে টাইগার ড্রেসিং রুমে হাথুরুর ভবিষ্যৎ।
তবে চান্ডিকা আর বিদেশি কোচিং স্টাফরা অনুপস্থিত থাকলেও নিজেদের কাজটা ঠিকই চালিয়ে যাচ্ছেন লোকাল কোচেরা। বুধবার 2 ধাপে টি-20 বিবেচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে হয়েছে আলাদা সেশন। শুরুটা সকালে রানিং দিয়ে, যেখানে রিয়াদ, মুস্তাফিজ, শামীম, জিসানদের সঙ্গে ছিলেন শেখ মেহেদী, নাসুম, তানজিম সাকিবরা। এরপর বিশ্রাম। 2টা নাগাদ সেই বিশ্রাম শেষে শুরু হয়েছে লম্বা ব্যাটিং সেশন। পরে যেখানে যোগ দেন হাই পারফরমেন্স ইউনিটের ক্রিকেটাররাও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বৃহস্পতিবার বাংলাদেশ দলের সঙ্গে দেখা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে অনুশীলন শেষে মিরপুর থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন ক্রিকেটাররা। 19 জনের দলে ক্রিকেটাররা ছাড়াও থাকবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ, সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের মামলার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান অধিনায়ক শান্ত। ইউনুস ক্রিকেটারদের বলেছিলেন, আমার ও সরকারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। তখনই বলা হয়েছিল দেশে ফিরলেই ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পাকিস্তান জয় করে দেশে ফেরার পর থেকেই টাইগাররা নেমে পড়ে ভারত সিরিজের প্রস্তুতিতে। এর মধ্যেই এলো সেই সুখবর। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করা ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে 19 সদস্যের মধ্যে ক্রিকেটাররা ছাড়াও থাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। 22 গজের মঞ্চ থেকে হত্যা মামলায় নাম এসেছে সাকিব আল হাসানের। সতীর্থের বিপদে পাশে আছেন শান্তরা। দেশে ফিরে অধিনায়ক জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের বিষয়ে কথা বলবেন তিনি। তাই সাক্ষাৎকার অনুষ্ঠানে গুরুত্ব পেতে পারে এ বিষয়টিও। প্রথম টেস্টে 10 উইকেটে পাকিস্তানকে বিধ্বস্ত করার পর দ্বিতীয় টেস্টেও 6 উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়, তাও আবার তাদের মাটিতেই। দলগত নৈপুণ্যের পাশাপাশি সেঞ্চুরির দেখা পান মুশফিক লিটন। দ্বিতীয় টেস্টে তো ইতিহাস গড়েন লিটন মিরাজ জুটি। 26 রানে 6 উইকেটের পতনের পর সপ্তম উইকেটে দারুণ সব শটের পোস্টার সাজিয়ে 165 রানের রেকর্ড জুটি গড়েন তারা। 147 বছরের টেস্ট ইতিহাসে 50 রানের কমে 6 উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটিটাই আসে মিরাজ লিটনের কাছ থেকে। পারভিন আক্তার, সময় সংবাদ। একজন লেগ স্পিনারের অভাবে দীর্ঘ সময় ধরে ভুগতে হয়েছে টাইগার ক্রিকেটকে। রিশাদ হোসেনের হাত ধরে যে ভোগান্তির সাময়িক অবসান ঘটলেও দেশের প্রেক্ষাপটে ভাগ্য বদলায়নি বাকিদের। ঘরোয়াতে উপেক্ষিত, সুযোগ মেলে না এইচপি অথবা এ দলের ব্যানারে। যদিও বোর্ডের সহায়তা পেলে রিশাদের মতো আরও লেগ স্পিনার তৈরির প্রক্রিয়া এখন থেকেই শুরু করা যেতে পারে। সাব্বির মিথুনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রিশাদ হোসেন আন্তর্জাতিক ক্রিকেটে ধ্রুবতারার মতো আবির্ভাব। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও যার চাহিদা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তবে এই রিশাদই উপেক্ষিত ছিলেন ঘরোয়া ক্রিকেটে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে সুযোগ হয়নি একাদশে। জাতীয় দলে ঢোকার আগে ঢাকা লিগে ম্যাচ খেলার সুযোগ জোটে মাত্র 3টি। যদিও বর্তমান টাইগার হেড কোচের লেগ স্পিনার প্রীতি রিশাদের ভাগ্য গড়ে দিতে সাহায্য করে জাতীয় দলে। আর সে সুযোগ পেয়ে এখন বিগ ব্যাশের মঞ্চ মাতানোর অপেক্ষায় 22 বছর বয়সী এই ক্রিকেটার। রিশাদের গল্প শুনে যাদের মনে হয় ক্রিকেটটা সহজ, তাদের জন্যই আরেকটা উদাহরণ। রিশাদের পাশেই নেট বোলার হিসেবে যিনি বল করছেন তার নাম মাসুম। জাতীয় দলের যে কোনো সিরিজ অথবা টুর্নামেন্টের আগে যিনি টাইগার ব্যাটারদের লেগ স্পিন সামলানোর প্রস্তুতি নিতে সাহায্য করেন। শেষ 3 বছর ধরে ন্যাশনাল টিমের নেট বোলার, আর শেষ 2 বছরে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পান মাত্র একটা। ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্সের হয়ে সে ম্যাচটাও ছিল নিয়ম রক্ষার। এরপর থেকে বিসিবির তত্ত্বাবধানে কালে ভদ্রে ওয়ার্কশপের সুযোগ হলেও সুযোগ মিলছে না ঘরোয়া ক্রিকেটে। জাতীয় দলে অভিষেকের আগ পর্যন্ত একই সমস্যার সম্মুখীন হন রিশাদ নিজেও। তার মত, দেশের ক্রিকেট সংস্কৃতিতে কোনো সফল লেগ স্পিনার না থাকাটাই এ ধরনের বোলারদের ওপর দলগুলোর অনাস্থার প্রধান কারণ। আমাদের পিছনে কিন্তু এরকম কেউ কিছু করে নাই যে আমাদের লেগ স্পিনারদের উপকার হবে। প্লাস হচ্ছে আমাদের কেউ নাই যে
অনেক কিছু করে আসে লেগ স্পিনার, বাংলাদেশকে অনেক কিছু দিছে। এর আগে বিপিএলে লেগ স্পিনার খেলানোর বাধ্যবাধকতা করে দিলেও বিসিবির সে নির্দেশনা আমলে নেয়নি ফ্রাঞ্চাইজি মালিকরা। বিপিএলে না হলেও লেগ স্পিনারদের ম্যাচ টেম্পারমেন্ট দিতে এনসিএল বা বিসিএলে এমন নিয়ম চাইলেই সম্ভব। বাঁহাতি আনঅর্থোডক্স বা একটা বাঁহাতি স্পিনার বা একজন পেস বোলার বা একজন অলরাউন্ডার যেভাবে ম্যাচ খেলে, একটা লেগ স্পিনারও যেন ওইভাবে ম্যাচ খেলার সুযোগ পায়। আমাদেরকে এনসিএল টি-20তে অন্তত প্রত্যেকটা টিমে যেন একজন করে লেগ স্পিনার বাধ্যতামূলক করা হয়। ডোমেস্টিক লিগে ওরা পারফর্ম করেও হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট খেলার জন্য যে প্রিপারেশনটুকু দরকার বা যে ম্যাচুরিটি আসা দরকার, হয়তো ওই ম্যাচুরিটি তাদের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। অনূর্ধ্ব 19-এ শিহাব বা এইচপিতে ওয়াসি। আপাতত বিসিবির পাইপলাইনে লেগ স্পিনার বলতে আছেন এই দুজন। বয়সভিত্তিক পর্যায়ে আপাতত কোনো কর্মসূচি নেই। আর কদিন আগেই এইচপির সফরে ওয়াসি একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। ঘরোয়া মৌসুমেও বসে থাকতে হলে আবারও লেগ স্পিনার সংকট ভোগাবে দেশের ক্রিকেটকে। কারণ শুধুমাত্র আন্তর্জাতিকের ব্যস্ত সূচিতে এক রিশাদ হোসেনকে দিয়ে চলা সম্ভব নয় দেশের ক্রিকেটের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে মামলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে। তার সংসদীয় এলাকা নড়াইল সদর থানায় ম্যাশের বাবা গোলাম মুর্তজা সহ 90 জনের নামে এই মামলা দায়ের করা হয়েছে। 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরও জনসম্মুখে আসেননি ম্যাশ, থেকে গেছেন লোকচক্ষুর আড়ালে। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই একে একে মামলা হতে শুরু করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রীদের বিরুদ্ধে। এতদিন সেই তালিকায় নাম না উঠলেও এবার আর নিজেকে রক্ষা করতে পারলেন না মাশরাফি। নড়াইল সদর থানায় ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ এবং মারধরের অভিযোগ এনে ম্যাশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় 1 নম্বর আসামি মাশরাফি বিন মুর্তজা, 2 নম্বর আসামি তার বাবা গোলাম মুর্তজা, 3 এবং 4 নম্বরে আছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম। তারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আরো 86 জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। সেখানে বাদী দাবি করেছেন 4 আগস্ট ছাত্র আন্দোলনের একটি মিছিলে 1 থেকে 4 নম্বর আসামির নির্দেশে গুলি ছুড়ে বোমা বর্ষণ করে কয়েকজন আসামি। বাকিরা লোহার রড, চাইনিজ কুড়াল ও লাঠি নিয়ে মিছিলকারীদের উপর হামলা করে। এতে অনেকেই আহত হন বলেও অভিযোগ করা হয়েছে এজাহারে। এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক এবং মাগুরা 2-এর সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে মামলা হয় রাজধানীতে। আদাবর থানায় দায়ের হওয়া সেই গার্মেন্টস কর্মী হত্যা মামলার 28 নম্বর আসামি ছিলেন সাকিব। এদিকে নড়াইলের মামলার পরই শুরু হয়েছে মাশরাফিকে নিয়ে নতুন আলোচনা। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর থেকেই থমকে আছে ম্যাশের রাজনৈতিক ক্যারিয়ার। তাই আবারও মাঠে ফিরতে ইউএস মাস্টার্স টি10 লিগে নাম লিখিয়েছিলেন এই ক্রিকেটার। ড্রাফটে দলও পেয়েছিলেন তিনি। তবে মামলা হয়ে যাওয়ায় এখন আর দেশ ত্যাগ করতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। সিঙ্গেল লিগে হবে এবারের জাতীয় ক্রিকেট লিগ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে যোগ করা হয়েছে টি20 ফরম্যাটও। আর বিভাগীয় ও জেলা কমিটি বিলুপ্ত হওয়ায় দলের কোচ ও অধিনায়কদের পরামর্শ নিয়ে টিম গঠনের দায়িত্ব নিয়েছে বোর্ড। নানা সমালোচনা থাকলেও এনসিএলকেই দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগ বলে দাবি নির্বাচক আব্দুর রাজ্জাকের। এদিকে বিপিএল এর পর আরও একটা টি20 টুর্নামেন্টের সিদ্ধান্তকে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেটাররা। প্রায় শুনি যে পিকনিক গেম হচ্ছে, যারা নাকি এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এনসিএল। দেশের ঘরোয়া লিগের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর জাতীয় ক্রিকেট লিগ। তবে কাগজে কলমে সেরার কাতারে থাকলেও প্রতি বছরই এই টুর্নামেন্ট ঘিরে থাকে বিস্তর অভিযোগ। আম্পায়ারিংয়ের মান থেকে শুরু করে ফ্যাসিলিটিস, পক্ষপাতমূলক আচরণ, জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ খেলায় অনীহা নিয়ে হরহামেশাই শোনা যায় সমালোচনা। তবু এই টুর্নামেন্টকে সেরা দাবি করছে বিসিবি। এবার পরিবর্তন করছে টুর্নামেন্টের ধরনও, নতুন করে যুক্ত করা হয়েছে টি20 ফরম্যাট। এবার আমাদের তো নতুন এনসিএলে কিন্তু টি20 ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না। তো যেটা চিন্তা করেই করা হয়েছে টি20 ফরম্যাটে সিঙ্গেল লিগ হবে। এখনো পর্যন্ত সোফার মানে ওরা যতদূর রেডি হয়েছে, এই ন্যাশনাল লিগের 4 দিনের ম্যাচটাও যেমন হচ্ছে ঠিক একই ফরম্যাটে হবে। আমরা অলওয়েজ এনকারেজ করি যখন যারা ফ্রি থাকে তারা যেন আসে, খেললে টুর্নামেন্টটা আরও নাম হবে, আরও ভালো হবে, বড় হবে।
দেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রীড়া অঙ্গনেও। বিলুপ্ত হয়েছে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো, তাই জাতীয় লীগের টিম গঠন নিয়ে দ্বিধায় পড়েছিল বিভাগীয় দলগুলো। তবে এবার দল গঠনের দায়িত্ব নিয়ে নিয়েছে বিসিবি। চেষ্টা করা হবে যে যেসব প্লেয়াররা এরকম আছে, বেশি প্লেয়ার আছে যে ডিভিশনের যে সেক্টরে, ওইটা নিয়ে অন্য জায়গাতে দিয়ে অন্য জায়গা থেকে যদি আপনার কোনো কিছু দরকার হয় সিলেটের, তো তখন সিলেটে দেওয়া হবে। আবার সিলেট থেকে ফাস্ট বোলার নিয়ে যদি মনে হয় খুলনার দরকার বা রাজশাহী, যাদের দরকার হবে, এইভাবেই চেষ্টা করা হচ্ছে। জাতীয় লীগের যাবতীয় বিষয় ও দল গঠন নিয়ে নির্বাচকদের সঙ্গে বিসিবিতে দীর্ঘক্ষণ বৈঠক করেছে এনসিএল এর দলগুলোর কোচ ও অধিনায়করা। জানিয়েছে বেশ কিছু দাবি আর প্রশংসায় ভাসিয়েছে টি-20 ফরম্যাটের অন্তর্ভুক্তিকে। যারা আপকামিং প্লেয়ার তাদের জন্য অনেক বড় সুযোগ। এবার আপনার 7টা ম্যাচ, তারপর আবার বিসিএল আছে, তো যারাই অবশ্যই মানে সবারই ইচ্ছা থাকে পারফর্ম করা, তো পারফর্ম করে এখানে রেডি হয়ে ন্যাশনাল টিমের জন্য ভালো সার্ভিস দেওয়া ইম্পর্টেন্ট আমাদের জন্য। টি-20 যেমন কোনো টুর্নামেন্ট নর্মালি বিপিএল ছাড়া থাকে না, সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে। তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা, এটাও একটা ভালো কম্পিটিশন হবে। অন্যান্য দেশ যেরকম ইন্ডিয়ার কথা যদি আমরা এক্সাম্পল দিই, যে ওদের একটা প্রি সিজন থাকে, তো আমরাও একটা প্রস্তাবনা দিয়েছি যে অ্যাটলিস্ট যদি করে আমাদের একটা প্রি সিজন টুর্নামেন্ট থাকে, যেখান থেকে মানে ধরেন ম্যাচের যে প্রিপারেশনটা সেইটা যেন থাকে। তো ওনারা বলো একটা ভ্যালিড পয়েন্ট, হয়তো বা ইন ফিউচার এটা হয়তো অ্যাড করতে পারে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের কাছে এই জাতীয় ক্রিকেট লিগের গুরুত্ব অপরিসীম, তাই এবার এই টুর্নামেন্টে স্বচ্ছতা রাখার দাবি ক্রিকেটারদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়া উপদেষ্টা এবং ফুটবল অনুরাগীদের সঙ্গে নিয়ে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সংস্কার করে বাফুফে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন ক্রীড়া উন্নয়ন পরিষদ। ডিএফএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই দাবি জানান সাবেক অধিনায়ক আমিনুল হক। সত্যিকারের সংগঠকরা যাতে দলীয় প্রভাবমুক্ত হয়ে ফুটবল উন্নয়নে কাজ করতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ফুটবল ফেডারেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে অভিযোগ আছে এই সংগঠন নির্বাচনে যতটা সক্রিয় ঠিক ততটাই নিষ্ক্রিয় মাঠে খেলা রাখার বিষয়ে। আর তাই আসন্ন বাফুফে নির্বাচন সামনে রেখে ডিএফএ সংস্কারের উদ্যোগ নিয়েছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। বিগত সময়ে দলীয়করণ হয়েছে বাফুফের কাউন্সিলরশিপে, তা অস্বীকার করার উপায় নেই। সত্যিকারের অনেক সংগঠক হয়েছেন উপেক্ষিত, তার নেতিবাচক ফল গুনছে দেশের ফুটবল। পরিস্থিতি পরিবর্তনে ক্রীড়া উপদেষ্টা এবং ফুটবল অনুরাগীদের সমন্বয় চান সংশ্লিষ্টরা। তিনি লাগলে নির্বাচন করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই যে তিনি আগে স্বেচ্ছায় পদত্যাগ করবেন, পদত্যাগ করে তারপরে ক্রীড়া উপদেষ্টা এবং আমাদের যারা ফুটবলের সাথে রিলেটেড রয়েছেন তারা বসে আলোচনা করে ডিএফএগুলি সংস্কার করে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক। শুধু জেলা ফুটবল অ্যাসোসিয়েশন নয়, ক্রীড়াঙ্গন রাজনীতিকরণের দুষ্টচক্রে আবদ্ধ ক্লাব ফুটবল, এছাড়াও বাফুফে নির্বাচনে ভোটাধিকার রয়েছে যাদের, সেখানেও আছে অনিয়মের অভিযোগ। দলীয় প্রভাবমুক্ত ফুটবল ফেডারেশন গড়তে সব জায়গায় সংস্কারের প্রয়োজনীয়তা দেখছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। ঢাকার যে ক্লাবগুলি রয়েছে কিংবা আমাদের যে ইউনিভার্সিটি যারা রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছে, সব জায়গাতেই কিন্তু বাই ফোর্স তারা আওয়ামীকরণ করেছে। একটির পরে একটি সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলি আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি সেক্টরই করবো ইনশাল্লাহ। আমরা চাই আগামী ফুটবল ফেডারেশনটা যাতে এমন লোকজন আসুক এবং স্পোর্টস লাভার, সাবেক খেলোয়াড় এবং সংগঠক যারা আছে তাদের সমন্বিতভাবে একটা ভালো ফুটবল ফেডারেশন আসুক, যাতে আগামীতে ফুটবলের যে ভাব ছিল, যে রমরম অবস্থা ছিল, আমরা যাতে আবার সেখানে ফিরে আনতে পারি। আগামী 26 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাফুফে নির্বাচন। হাতে খুব একটা সময় নেই। এই অল্প সময়ের মাঝে সব জায়গায় সংস্কার সম্ভব কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। ইসলাম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে দেখা মিলল বিস্ময়কর এক কুকুরের। রীতিমতো পেশাদার খেলোয়াড়দেরকে তাক লাগিয়ে দিয়ে পারদর্শিতার সঙ্গে খেলতে পারে ভলিবল। কলি প্রজাতির প্রতিভাবান এই কুকুরটির নাম ফ্লকি। ব্রাজিলের রিও দে জেনেরিও শহরের সমুদ্র সৈকতে এক ভিন্ন চিত্রের দেখা মিলল। উৎসুক এক কুকুর লাফিয়ে লাফিয়ে পারদর্শিতার সঙ্গে খেলছে ভলিবল। একের পর এক সঠিকভাবে বল নিক্ষেপ করে তাক লাগিয়ে দিচ্ছে সমুদ্র সৈকতে ঘুরতে আসা সবাইকে। 3 বছর বয়সী প্রতিভাবান এই কুকুরটির নাম ফ্লকি।
ভলিবল খেলার প্রথম শর্ত হলো খেলোয়াড়ের হাত ও বাহু ব্যবহার করা যাবে না। ফ্লকি খেলার নিয়ম ভঙ্গ না করেই তার মুখ দিয়ে নিক্ষেপ করে যাচ্ছে তার দিকে আসা বল। কুকুরটির মালিক জানায় তার বিভিন্ন কৌশলে খেলার নিয়মগুলো ইনস্টাগ্রামের দর্শকদেরকে আকৃষ্ট করেছে, যে কারণে ফ্লকির ইনস্টাগ্রাম ও টিকটকে রয়েছে লাখ লাখ ফলোয়ার। ব্রাজিলের অন্যতম বিখ্যাত কুকুরে পরিণত হয়েছে ফ্লকি। কখনো কখনো সে এমন কিছু করে যা কোনো পেশাদার খেলোয়াড়ও করতে পারে না, যেমন কোর্টে নিজের অবস্থান নিশ্চিত করা। সে সরাসরি বলের দিকে ফিরে বল নিক্ষেপ করতে পারে। সে ইনস্টাগ্রামে বেশ বিখ্যাত। কৌশলগত দিক দিয়ে সে 10-এ 10। সমুদ্র সৈকতে ঘুরতে আসা অনেকেই ফ্লকিকে দেখে চিনতে পারে। দর্শনার্থীরা জানায় তারা এত কাছে থেকে ফ্লকিকে খেলতে দেখতে পারবে তা ভাবেননি। উর্জিতা শাহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ, পরিচালক হিসেবে 11 বছরের সিন্ডিকেট সহ নানা অভিযোগ। গেম ডেভেলপমেন্টের দায়িত্বে বড় সাফল্য অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়। ভারত সিরিজের জন্য চূড়ান্ত বাংলাদেশ টেস্ট দল, বিসিবি সভাপতি সবুজ সংকেত পেলেই ঘোষণা 14 সেপ্টেম্বর দেশে ফিরবেন হাথুরু সিংহে। এবং উপদেষ্টা ও ফুটবল অনুরাগীদের নিয়ে ডিএফএ সংস্কারের দাবি ক্রীড়া উন্নয়ন পরিষদের। দলীয় প্রভাব মুক্ত হয়ে ফুটবলের উন্নয়নে কাজ করতে হবে সংগঠকদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।